উইনিপেগে নিয়মিত ফিল্ডে যেতাম, তাই অভ্যাস বশত একই সময়ে ঘুম ভাঙত। বাংলাদেশে এসেও নিয়মের ব্যতিক্রম হল না, যদিও বা সময়ের বিশাল হেরফের আছে। যখন ঘুম থেকে উঠলাম তখন কাক ডাকা ভোর। বন্ধ জানালার ছোট ছোট ফাঁক গলে একটু একটু আবছা আলো ঘরে প্রবেশ করছে। আরেকটু ঘুমাতে চাইলাম, কিন্তু পারলাম না। উসখুস করতে করতে উঠে গেলাম। বেশ ঠান্ডা পড়ছে চারদিকে। জানুয়ারির মাঝামাঝি সময় এখন। ভোরে ভোরে এখনো কুয়াশা পড়ে। সূর্য উঠতেই বেশ কড়া রোদ চারদিকে ছড়িয়ে পড়ে। মাফলারটা গলায় জড়িয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বেশ আবছা অন্ধকার, শুনশান নীরবতা। খোয়ারের ভিতর থেকে মোরগটা ডাকছে, হয়তো ডেকে ডেকে বলছে ভোর হয়েছে, এবার আমাকে বেরুতে দাও। ফরের আজান দিয়েছিল বেশ কিছুক্ষণ আগে। এই আলো আধারে আমার কিছুই ভালো লাগছে না, তাই পুকুর ঘাটে চলে গেলাম। সেখানেও কুয়াশার একছত্র আধিপত্য। হালকা ধোঁয়া উঠছে পানি থেকে, যেন পুকুরের নিচ থেকে কেউ পুকুরের পানিকে জাল দিচ্ছে। আমি পুকুরে নেমে পানি একটু করে স্পর্শ করলাম। ওহ মা! আর্তনাদ করে সাথে সাথেই আবার পা তুলে ফেললাম। পানি বরফের চাইতেও ঠান্ডা হয়ে আছে। এই ঠান্ডা পানিতে অজু করব কিভাবে? খানিকটা ইতস্তত করে হাত পানিতে ডুবিয়ে দিলাম। পুরো শরীর শিউরে উঠছে, যেন পুকুর থেকে ভোল্টেজের উপর ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করছে শরীরে। অজু করার সময় দাঁতে দাঁত চেপে রইলাম। নামাজ শেষ করে বেরুতেই আলো অনেকখানি ফুটে উঠেছে। কচি লাউয়ের ডগাগুলোতে শিশির বিন্দু মুক্তার মতো জলজল করছে। কুয়াশা ভেজা খড়ের গাদাকে মনে হচ্ছে পানিতে ভিজে চুপসে যাওয়া কোনো মুরগি। উঠানের কোণে জামগাছের ডালে দুজোড়া শালিক নিজেদের মধ্যে বেশ ঝগড়া লাগিয়েছে। শরীফা খালা উঠান ঝাড়ু দিচ্ছে। মা মুরগিটা সগর্বে বুক ফুলিয়ে এক পাল ছানা পোনা নিয়ে উঠানে ঘুরে বেড়াচ্ছে। তৈয়ব চাচু পুকুর ঘাট থেকে অজু করে মসজিদের দিকে এগুচ্ছে। উসমান চাচা গায়ে চাদর পেঁচিয়ে গোয়াল ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। ভোলা ও ঝিমুতে ঝিমুতে দাওয়ায় উঠে বসেছে। আমি মুগ্ধ হয়ে বাংলার এ রূপটাকে দেখছিলাম। কানাডা যতই পরিচ্ছন্ন দেশ হোক না কেন, যতই মুগ্ধকর হোক না কেন, বাংলার এ প্রাঞ্জল রূপের সাথে আর কোনো দেশের তুলনা হয় না। দেখে আমার মনে মনে বলতে ইচ্ছা করছে, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আমি ভোলার দিকে এগিয়ে গেলাম। হালকা করে ধাক্কা দিয়ে বললাম, আমার সাথে দৌড়াবি? ভোলা ফোলা চোখ নিয়ে আমার দিকে তাকালো। বলল, কি কন মীরাপা? উঠো। মীরাপা? উঠতে বলছি তোরে। ভোলা বাধ্য ছেলের মতো উঠে দাঁড়াল। গলায় পুরনো উলের মাফলার, মাথার রোদে পোড়া চুলগুলো লালচে বর্ণ ধারণ করেছে। গলায় 1000 বছরের পুরনো তাবিজ ঝুলানো। আমার সাথে যাবি? চল। কই মীরাপা? যেখানে নিয়ে যাব। বাড়িতে পৌঁছতেই আব্বার মুখোমুখি পড়লাম। ভীষণ হাঁপাচ্ছি দৌড়ের কারণে, আর আব্বা ও সামনে পড়েছে। কি যে করি? আব্বা থম থম মুখে আমার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হলো সকাল সকাল পুরো গ্রাম দৌড়ে আসা ব্যাপারটা তিনি হজম করতে পারছেন না। অস্বস্তিটা কাটাতে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম আব্বা। আব্বার সাথে প্রথম মুখোমুখি দেখা হলো। দাড়ি চুল কিছুটা সাদা হয়েছে, সেখানে মেহেদি লাগিয়ে লাল করা হয়েছে। ধবধবে সাদা পাঞ্জাবি আর টুপি মাথায় আব্বাকে ফেরেশতা বলেই মনে হচ্ছে। কাল রাতেও দেখা হয়নি। আমি ইচ্ছা করেই যাইনি, ক্লান্ত ছিলাম বলে। আব্বার অসুস্থতার কথা শুনে দৌড়ে এসেছিলাম, কিন্তু হাঁটা চলা দেখে মনে হলো উনি সুস্থ। শুধু আমার মাটা অসুস্থ।
আমার সালাম শুনে কটমটে গলায় জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। এরপর আর কোনো না বলে গটগট করে বেরিয়ে পড়লেন। আমি শুধু কোমরে হাত দিয়ে দেখতে লাগলাম। ইতোমধ্যে ভোলাও আমার পিছু পিছু দৌড়াতে হাজির হয়েছে। সেও হাঁপিয়ে উঠেছে। তার শ্যামলা গালটা আরও রক্তবর্ণ হয়ে উঠেছে দৌড়ের কারণে। সকালটা একরকম রুমের মধ্যে কাটল। কেউ আমাকে বেরুতে দিচ্ছে না। এদিকে পাড়া প্রতিবেশী এসে আমাদের ঘরে উকি ঝুঁকি দিচ্ছে। কেউ কেউ শরীফা খালার সাথে বসে কথার ছলে আমার কথা জানতে চাইছে। কেউ তো সরাসরি আমাকে দেখার নাম ঘরে ঢুকে পড়ছে। আমার হয়েছে জ্বালা। সকাল থেকে আম্মা কেউ দেখছি না। ফোনটা কোথায় গায়েব হলো খুঁজেই পাচ্ছি না। পুরো পাগল হওয়ার মতো অবস্থা। চাচি এসে ঢুকেই জিজ্ঞেস করল, কি খুঁজছ তাহমিনা? আমার ফোন। ওটা খুঁজে পাচ্ছি না। এদিক সেদিকে আছে হয়তো। পাওয়া যাবে। তোমার কি কিছু লাগবে? না চাচি। তবে মাকে দেখছি না সকাল থেকে। মা কোথায়? তোমার মা রান্না ঘরে শরীফার সাথে রান্না করছে। ও তাহলে আমি মার কাছেই যাই। যেও না তাহমিনা। পাড়ার মহিলারা আসছে যাচ্ছে। সামনে না যাওয়ায় ভালো। মন খারাপ হয়ে গেল। ঘরে একরকম বন্দী হয়ে আছি। কিছু প্রয়োজন হলে চাচি দিয়ে যাচ্ছেন। দুপুর গড়িয়ে এলো। এখনো বাইরে বেরুতে পারছি না। বিছানায় উপর হয়ে অলসভাবে পেপার ওয়েটটা ঘুরাচ্ছি। ভাবছি নিতান্তই কিছু আজগুবি কল্পনা। বাদরি। ডাক শুনে ঝট করে পিছনে ফিরলাম। মামা। লাফিয়ে উঠে মামাকে জড়িয়ে ধরলাম। মামা হাসতে লাগল। কি করিস? চেপে মেরে ফেলবি নাকি রে? মামা। কেমন আছিস? মামাকে ছেড়ে দিয়ে বললাম, ভালো আছি। তুমি কেমন আছো মামা? এই ভালো আছি। আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। তাই না মামা? কি যা তা বলছিস? তেমন কিছু হয়নি। তাহলে আব্বা তোমাকে মারল কেন? ওসব মিথ্যা কথা। বিশ্বাস করিস না। এমনে একটু কথা কাটাকাটি হয়েছে। সত্যি তো? আরে সত্যি বলছি রে পাগলি। আমি কি কখনো মিথ্যা বলি? মামার বলার ধরনে আমি হেসে দিলাম। বললাম, ছোট মামি কোথায়? আসছে। ওই দিকে তোর মার সাথে কথা বলছে। হুম। তা তোর গ্র্যাজুয়েশনের খবর কি? পরীক্ষা তো দিয়ে আসলাম মামা। রেজাল্টটাই জানতে পারিনি। তার আগেই বড় মামা ফোন করে বলল আব্বা অসুস্থ। তাই টিকিট কেটে চলে এসেছি। বলিস কি রে? হ্যাঁ মামা। মামা একটু অন্যমনস্ক হয়েই বলল, ভাইজান আর দুলাভাইয়ের মাথায় চলছে কি? কিছু বললে মামা? না কিছু না। ছোট মামা বিছানায় উঠে বসল। আমি আবারও মামাকে ডাকলাম। মামা। হুম। তুমি আর আমাকে ফোন করো নাই কেন? আমি কত চিন্তায় ছিলাম জানো? মামার সাথে সাথে জবাব দিল না। তার মুখটা কালো হয়ে গেল। মুখ কালো করে বলল, তোর খুব টাকার সমস্যা হয়েছিল। তাই না রে? কি যে বল না মামা। টাকার অভাবের চাইতে তোমাদের চিন্তা বেশি হচ্ছিল। হুট করে সবাই যেভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে তাতে নিজেকে এতিম এতিম বলে লাগছিল। মামা হেসে দিল। বলল, এখন এসে গেছিস না। সব ঠিক হয়ে যাবে। দুপুরে আম্মা কম করে হলে 15 থেকে 20 পদের রান্না করেছে আমার জন্য। পুরো বাড়ি গম গম করছে। সব আত্মীয় স্বজন এসে ভিড় করছে।
ভীষণ হাঁসফাঁস করছি। বড় মামা, মেজ মামা, ছোট মামা ও 3 মামি তাদের সন্তানরা, ফুপা ফুপি, তৈয়ব চাচু আর চাচি সব মিলে হই হই রই রই ব্যাপার। খাওয়ার দাওয়ার পর রুমে একটু বসছিলাম। অমনি চাচি এসে বললেন আব্বার রুমে যেতে। আমাকে নাকি ডাকা হয়েছে। শুনে একটু ভয় ভয় লাগল। দুরু দুরু বুকে আব্বার রুমে গেলাম। সেখানে গিয়ে আমার ভিড়মি খাওয়ার মতো অবস্থা হল। সকলে সেখানে গোল ধরে বসে আছে, যেন অনেক গুরুত্বপূর্ণ সালিশ শুরু হবে। বড় মামা আয়েশ করে পান চিবুচ্ছেন। আব্বা গম্ভীর মুখে কপাল কুঁচকে আছে। আম্মা চুপচাপ চাচির সাথে বসে আছে। বাকিরা কোনো চিন্তা ছাড়া নিজেদের মধ্যে কথা বলাবলি করছে। শরীফা খালা ট্রেতে করে সবাইকে চা বিলাচ্ছে। চলছেটা কি? আমাকে দেখে ফুপি ডাকলেন, তাহমিনা এদিকে আসো। আমি গেলাম। উনি আমাকে পাশে বসালেন। মুখের এক কোণের পান খাওয়া ফোকলা দাঁতে হেসে বললেন, বসো এইখানে। আমি বসতেই উনি বললেন, অনেক তো ঘোরাঘুরি করলা, এবার কি করবা ভাবছ? ফুপি আমি, থাক তোমার আর চিন্তা করা লাগবে না। তুমি মাথাকে বিশ্রাম দাও। অনেক করছো, এবার আমাদের করতে দাও। কথার আগা মাথা বুঝলাম না। কিছু জিজ্ঞেস করব তার আগে বড় মামা গলা খাকরি দিয়ে উঠল। খাকরি দিয়ে শরীফা খালাকে ডাকলেন। শরীফা, যে ভাইজান, তুমি একটু বাইরে যাও। আর কেউ যেন ভিতরে না আসে। দরজটা লাগায় যাবে। যে ভাইজান। শরীফা খালা দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে গেল। বড় মামা বলতে শুরু করলেন, তাহমিনা। জি মামা। তুমি হইলে আমার ভাগিনী, আমার জান। মামা একটু থামলেন, তারপর আবার বলতে লাগলেন, তুমি তোমার বিয়ার দিন পালাই গেছিলে। ছেলে পক্ষকে আমরা কোনো জবাব দিতে পারি নাই। হাত ধরে মাফ চাইছি। সবাই বলছে অন্য ছেলের সাথে তোমার লাইন আছে তাই পালাইছ। আমরা খুব কষ্ট পাইছিলাম। আমি মাথা নিচু করেছিলাম। চোখ তুলে তাকানোর মতো সাহস আমার ছিল না। ফুপি মাঝখান থেকে বললেন, মেয়েরে এত বেশি পড়ান নাই। পড়াইলে পাখা গজায়। তারা উড়তে চাই। এই জন্য আবিদারে আমি মেট্রিকের বেশি পড়াই নাই। আলহামদুলিল্লাহ মেয়ে আমার সুখে আছে। মামা ফুপিকে ধমক দিয়ে বললেন, আয়েশা তুমি থামো। এখানে তোমার মেয়ের জন্য বসি নাই। ধমক খেয়ে ফুপি ফিরিয়ে বীর বীর করে কিছু একটা বললেন। পরিষ্কার শোনা গেল না সেটা। মামা আবার বলতে লাগল, সমাজে আমাদের একটা মান ইজ্জত আছে। তার উপর তোমার বাবা এ গ্রামের জমিদার। তুমি পালাই যাওয়ার কারণে তোমার বাবা এবার ইলেকশনে খাড়াইতে পারে নাই। এটা কত বড় দুঃখজনক কথা তুমি জানো? আমি চুপচাপ নির্বিকার। কোনো কথা বলার সাহস এ মুহূর্তে আমার নাই। মামা আবার বললেন, তোমার বিয়ে আমরা কাজী বাড়ির ছেলের লগে ঠিক করছিলাম। ভালো ছেলে ছিল। তুমি পালাই যাওয়ার পরেও একটা কথাও উঁচু গলায় বলে নাই। এমন সোনার টুকরা ছেলের জন্য সবাই মেয়ে নিয়ে বসে আছে। এত কথার মানে ঠিক কি হতে পারে আমি এখনো বুঝতেছিলাম না। শুধু হাতের মুঠোয় হাত নিয়ে আঙ্গুল ফুটানোর চেষ্টা করছিলাম। রুমের মধ্যে শোষো করে ফ্যানের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নাই। সবাই মনোযোগ দিয়ে বড় মামার কথা শুনছে। মাঝে মাঝে বাইরে থেকে বাচ্চাদের আওয়াজ আসছে। মামা বললেন, তোমারে ভাগায় দিয়ে তোমার মা আর তোমার ছোট মামা অনেক খারাপ কাম করছে। এর জন্য কম কাহিনী হয় নাই। তোমার মার সাথে তো আমি কথাই বলি না।
নিজের মেয়ের সাথে কেউ এমন করে? বড় মামা একটু করে থামলেন, যেন প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী কি বলবেন। কানাডা গেছ, অনেক ঘুরছ, পড়ছ, এবার ফিরে আসছ, আর তো কোনো সমস্যা নাই, তাইলে এবার আর? দুবার খুক খুক করে মামা কাশলেন, তারপর গলা ঠিক করে বললেন, আমাদের আর নাক কাটাইও না, আমরা সকলে মিলে আবার তোমার বিয়ে ঠিক করছি, কাজী বাড়ির ছেলের সাথেই। ছেলে এখনো তোমাকে পছন্দ করে, তুমি কানাডা গেছো শুনে তোমার জন্য অপেক্ষা করছে, এখন তুমি আসছো, বিয়েটাও সাইরা ফেলো। মামার কথা শুনে আমি চমকে উঠলাম, হকচকিয়ে বলে উঠলাম, মামা। মামা শান্ত স্বরে বলল, কি মামা, কিছু বলবা? আমি পুরো শরীর আমার থর থর করে কাঁপছে। তখনও বিয়েতে রাজি ছিলাম না, এখনো এ বিয়েতে রাজি না, কিন্তু এতগুলো উৎসুক চোখের সামনে বলার সাহসটা হারিয়ে ফেলেছি। হৃদপিণ্ডটা বিকট শব্দে কাঁপছে, টলমল করছে পা দুটো। মামা বললেন, বল তুমি কি? এখন তো পড়া শেষ হইছে, আর তো সমস্যা নাই। আমি দম খিচে মাথা নিচু করে ফেললাম, আমি সাহস হারিয়ে ফেললাম। কোথায় হারিয়ে ফেললাম? কোথায় হারিয়ে ফেললাম? কেন আমারটা সাহস ফিরে আসছে না? আমার বলা দরকার, আর বলার জন্য সাহস দরকার। এবার আব্বা বাজখাই গলায় বলে উঠলেন, তাহমিনা। আমি হকচকিয়ে আব্বার দিকে তাকালাম। জি আব্বা, আমি এ বিয়েতে আর কোনো সমস্যা চাই না। বিয়ে না হওয়া পর্যন্ত তুমি রুম থেকে বেরোবে না। যদি বিয়েতে কোনো সমস্যা হয় তাহলে মনে রাখো এরপর যা হবে তার জন্য তুমি দায়ী থাকবে। মনে থাকবে তো কথা? জি জি আব্বা। সালিশ সেদিনের মতো শেষ হল। আমি রুমে এসে দরজা বন্ধ করে নিচে বসে গেলাম। ফুপিয়ে কান্না শুরু করে দিলেন। শব্দ করে মন খুলেও কাঁদতে পারছি না। আমি এখন কি করব? কি করা দরকার আমার? আমার হাত পা এত অসাড় হয়ে আসছে কেন? সন্ধ্যা বেলায় আম্মা আসলেন, হাতে ট্রে, পরোটা, সবজি, পায়েস, চা, ভাজি সব তাতে আছে। আমি তখন নিচে বসে বিছানায় মাথা রেখেছিলাম। খোলা চুলগুলো ফ্যানের বাতাসে উড়ছিল, কিন্তু আমার বাঁধতে ইচ্ছা করছিল না। আম্মা এসে মাথায় হাত দিতেই হালকা চমকে উঠলাম। বললাম, আম্মা তুমি? মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আম্মা বলল, উঠো, চা খাবি। পরোটা তেল কম দিয়ে ভেজেছি। অনিচ্ছা সত্ত্বেও উঠে বসলাম। পরোটা ছিঁড়ে সবজিতে ডুবিয়ে খেতে লাগলাম। আম্মা উঠে চুলগুলো মুঠোয় এনে উঁচু করে খোপা বেঁধে দিলেন। তারপর আবার সামনে এসে বসলেন। বসেই বললেন, কিরে, সবজি ভালো হয়নি? হয়েছে মা। তাহলে এমন করে খাচ্ছিস কেন? আমি আম্মার দিকে চোখ তুলে তাকালাম। আমার আম্মা সেই আগের মতোই আছে। পরনে তাঁতের শাড়ি, হাতে বালা, কানে স্বর্ণের রিং, মাথার মাঝখানে সিথি কেটে করা খোপা। একদম টিপিক্যাল মা, একটুও পাল্টায়নি। শুধু এই দীর্ঘ সময়ে একটু শুকিয়ে গেছে। আমি হেসে বললাম, তোমারে খুব কষ্ট দিছি, তাই না মা? কি আবোল তাবোল বলিস? আমারে কষ্ট দিবি কেন? এই যে তুমি শুকায় গেছ, কষ্ট না দিলে তো শুকায়তে না। আম্মা হাসল, হেসে বলল, আমি দিন দিন জোয়ান হচ্ছি নাকি বুড়ি হচ্ছি রে? শুকাবো না তো কি? তুই খা, খাওয়ার সময় এসব চিন্তা করিস না। আমি চুপচাপ খেতে লাগলাম। খাওয়া শেষে আম্মা চলে যেতে চাইলে আমি হাত ধরে ফেললাম।
আম্মা ভ্রু কুঁচকে বলল, কি হলো? তুমি একটু বসো, আমি ঘুমাবো। আম্মা কিছু বলতে গিয়েও বলল না। ট্রেটা টেবিলে রেখে বিছানায় বসল। আম্মা বসতেই আমি তার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আম্মা একটু হকচকিয়ে গেলেন। উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, কি হয়েছে তাহমিনা? কিছু না। তুমি মাথায় হাত বুলাও, আমি ঘুমাবো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আম্মু কি বুঝল জানি না, তবে মাথায় হাত বুলাতে বুলাতে আমাকে ডাকলেন, তাহমিনা। হুম। তোর বড় মামার কথায় কিছু মনে করিস না, উনি এরকমই, সব কথা মুখের উপর বলে ফেলে, এজন্য হয়তো লোক পছন্দ কম করে। কিন্তু বিশ্বাস কর, ভাইজানের মনটা অনেক ভালো, সবার জন্য চিন্তা করে। হুম। এই যে তুই কানাডা যাবার পর তোর বাবা যে এমন রেগে গেল যে তোর বড় মামা ছাড়া আর কেউ সামলাইতে পারে নাই, এমনকি তোর তৈয়ব চাচুও না। হুম। কি হু হু করছিস? তাহমিনা, ঘুমিয়ে পড়লি? না, আমি ভাবলাম ঘুমিয়ে পড়ছিস। আচ্ছা মা, একটা কথা বলো। বল। আমি আসছি পর্যন্ত আমার ফোন খুঁজে পাচ্ছি না। বিকালে ব্যাগ গোছাতে গিয়ে দেখলাম ব্যাগ এলোমেলো, আমার ভিসাটাও নেই। কিছু টাকা ছিল, সেগুলো ও গায়েব। তুমি কি কিছু জানো মা? আম্মা দীর্ঘশ্বাস ছাড়লেন। নিঃশ্বাসটা সরাসরি আমার মুখে পড়ল। আমি অনুভব করলাম একরাশ হতাশা মিশে আছে এ নিঃশ্বাসে। তিনি বললেন, আমি তো জানি না তাহমিনা, দেখব কোথায় আছে। আচ্ছা। দুদিন পর ছেলে পক্ষ হতে তার বাবা মা আসলেন। উদ্দেশ্য আমাকে দেখা। শুধু দেখায় নয়, বিয়ের দিন তারিখও পাকা করার কথা। ওরা যে আমাকে আগে দেখেনি তা নয়, তবে এবার নতুন করে কি দেখার আছে সেটা আমার মাথায় আসলো না। সোনালি পাড়ের সবুজ শাড়ি পরিয়ে চাচি আমাকে বড় ঘরে নিয়ে গেলেন। সেখানে আগে থেকেই উপস্থিত আছেন বাবা, বড় মামা, মা, তৈয়ব চাচু। চাচি ওখানে নিয়ে গিয়ে সবাইকে সালাম দিতে বললেন। আমি দিলাম। চাচি আমাকে সোফাতে ছেলের মার পাশে বসিয়ে দিলেন। ছেলের মা একবারও তাকিয়ে আর তাকালেন না। কথা শুরু করলেন ছেলের পিতা। বললেন, তৌহিদ সাহেব, মেয়েকে আমরা আর নতুন করে কি দেখব? আমার ছেলের পছন্দ বলে কথা, তাতেই আমরা রাজি। বড় মামা উচ্ছ্বাসিত গলায় বলল, এই জন্যই আপনাকে এত পছন্দ বেয়াই সাহেব। আমাদের মেয়ে হাজারে একটা, যাকে পছন্দ না করে উপায় নেই। বলেই হা হা করে হাসতে লাগলেন। তৈয়ব চাচু বলে উঠলেন, বেআইন সাহেবা, আপনি তো কিছু নিচ্ছেন না। সন্দেশটা নিন, খুব মিষ্টি সন্দেশ। মহিলা হেসে বললেন, নিব না কেন? অবশ্যই নিব। ছেলের বিয়ের মিষ্টি বলে কথা, আমাকে দেখার কথা। কিন্তু ছেলের মা বা ছেলের বাবা কেউই ফিরেই তাকালেন না। আড্ডাতে মশগুল হলেন সবাই। কানাডা থেকে ফিরে আমি বাবার মুখে হাসি দেখিনি, কিন্তু এখন দেখলাম বাবা বেশ ভালো হাসতে পারে। সবশেষে উঠল বিয়ের দিন তারিখের কথা। আমি মনে মনে চমকে উঠলাম। মাথা নিচু করে পা দিয়ে মাটি ঠোকরাতে লাগলাম। বড় মামা বললেন, আগামী শুক্রবার বিয়ের জন্য শুভ দিন। কি বলেন বেয়াই? আপনি মুরুব্বি মানুষ, আপনার মুখের উপর কিছু বলতে পারি? তাইলে শুক্রবারই পাকা করি। তা আমাদের জমিদার সাহেব কি বলেন? আগামী শুক্রবার আসতে আরও 4 দিন বাকি। আমি ঢোক গিললাম, ভয় ভয় মাথা তুললাম। আব্বা গলায় খাকরি দিয়ে বলল, শুক্রবার বেশি দেরি হয়ে যাবে, বিয়ে পরশু হোক।
আব্বার কথা শুনে রীতিমতো আমার ঘাম ঝরতে শুরু করেছে। বড় মামা বললেন, কি বলো তৌহিদ, এত তাড়াতাড়ি উনারা আয়োজন করবেন কি করে? আয়োজন চাইলে একদিনে করা যায়। আমি তো আজই বিয়ের কথা বলছি না, মাঝখানে একটা দিন আছে। বচসা চলল আরও আধা ঘন্টা। তবে শেষ মুহূর্তে ও আব্বা জিতলেন। আমার বিয়ে পরশু, আগামীকাল গায়ে হলুদ। কথা হলো কোনো জাঁকজমক ছাড়াই আড়ম্বর বিয়ে অনুষ্ঠান হবে। আমি আর থাকতে চাইলাম না। চাচিকে বললাম, আমার মাথা ব্যথা করছে, আমাকে এখান থেকে বের কর চাচি। চাচি সবাইকে বুঝিয়ে আমাকে নিয়ে এলেন। পারতপক্ষে আমার ওখানে থেকে কোনো কাজ ছিল না। না আমি কিছু বলতে পারবো, না কিছু শুনতে পারবো। চলে এলাম আবার রুমে। এবার আর কান্না এলো না। রুমে এসে আলমারির আয়নায় তাকালাম। তবে আয়নার ওপাশে দাঁড়িয়ে থাকা শাড়ি পরা মেয়েটাকে কোনোভাবেই আমি বলে মনে হলো না। মনে হলো অন্য কেউ, যে না পারে সইতে, না পারে কইতে। সন্ধ্যায় একপাল আত্মীয় স্বজন এসে জুটল। কাউকে দাওয়াত করা হয়নি, সবাই ঘরের মানুষ। তবুও এত মানুষ জমা হলো যে নিঃশ্বাস ফেলার জন্য নিজের রুমের কোণাও পাওয়া গেল না। আমার কিছু করার ছিল না। রুম থেকে বের হওয়া আমার জন্য মানা ছিল। যখনই বের হতাম চাচি না হয় শরীফা খালা সাথে সাথে থাকত। আম্মা হয়তো কিছু বলতেন, কিন্তু বড় মামার কারণে কিছু বলতে পারলেন না। আমি শুয়ে শুয়ে শুধু আমার প্রথম মৃত্যুর জন্য আয়োজন দেখতে লাগলাম। অবশেষে বিয়েটা হয়ে গেল, কাজী বাড়ির ছেলে জাওয়াদের সাথেই। যখন আমাকে কবুল বলতে বলা হচ্ছিল তখন বারবার উঠানের দিকে তাকাচ্ছিলাম। এই বুঝি লিও আসবে, অন্তত শেষবারের মতো তাকে একটি বার চোখে দেখতে পাব। কিন্তু না, সেটা আর হলো না। বিয়েটা হয়ে গেল, লিওর দেখা আর পেলাম না। বিদায়ের সময় আমার একটুও কান্না পেল না। মা কাঁদতে লাগলেন হু হু করে। প্রতিবেশীরা কানাকানি করছিল আমার কান্না নিয়ে। কেন আমি কাঁদছি না? কিন্তু আমি কাঁদব কিভাবে? কার জন্য কাঁদব? কেউ কি আমার আছে? ফুল দিয়ে কারটাকে সাজানো হয়েছে, সবাই আমাকে সেদিকে নিয়ে যাচ্ছে। চারপাশে প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে। আম্মার কান্নায় তাদেরও বুক ফেটে কান্না চলে আসছিল। কেউ কেউ আম্মার সাথে কান্নায় সামিল হচ্ছিল, আবার কেউ কেউ আঁচলে মুখ চেপে কান্না চাপছিল। কিন্তু আমার কান্না আসছিল না। থমথমে মুখ নিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে কি মাথায় চেপে বসল বুঝলাম না। বলে উঠলাম, আমি যাব না। ঠায় ধরে দাঁড়িয়ে গেলাম। এদিকে জাওয়াদ হাত টেনে বলতে লাগল, যাবে না মানে? চলো বলছি। আমি যাব না। আম্মার কান্না থেমে গেছে। চাচি দৌড়ে এসে আমাকে ধাক্কাতে লাগলেন। বললেন, তাহমিনা জিদ ছাড়ো, যাও, উঠো গাড়িতে। আমি উঠব না। তাহমিনা উঠো। না। চাচি আবার ধাক্কাতে লাগলেন। তাহমিনা উঠো। শব্দ বেশ দূর থেকে থেকে আসছিল। আমি মাথা নেড়ে বললাম, আমি যাব না বলছি। তাহমিনা, একদম যাব না। তাহমিনা উঠো। ঝট করে চোখ খুলে গেল। শিয়েরে চাচি ধাক্কা দিয়ে বলতে লাগল, কোথায় যাবি না? কি বলছিস? উঠো জলদি। কথা বলতে পারলাম না। থর থর করে শরীরটা কাঁপছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। মাথা ঝিম ঝিম করছে ভীষণ। হাতের মুঠো দুটো বেশ অবশ লাগছে। এটা কি আমার ঘর? আমি কি আমার ঘরেই শুয়ে আছি? এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছিলাম?
এত ভয়ানক স্বপ্ন, এতটা বাস্তব। চাচি আবার বললেন, তাহমিনা উঠো, ভোর হয়ে গেছে সে কবে। উঠে গোসল করে নে, ঘেমে গেছি অনেক। চাচি আলনাতে কিছু কাপড় ভাঁজ করে রেখে চলে যেতে উদ্যত হয়ে আবার পিছনে তাকালেন। তাকিয়ে বললেন, কিরে তাহমিনা? আমি বহু শক্তি সঞ্চয় করে বললাম, আমি উঠছি। চাচি চলে গেলেন। আমি ধীরে ধীরে উঠে বসলাম। চাচির কথা ঠিক, আমি সত্যি ঘেমে গেছি। ঘামে পিঠে কাপড় লেপ্টে আছে, খোলা চুলগুলো গলার সাথে লেপ্টে আছে। এত গরম লাগছিল কেন? উপরে তাকাতেই দেখলাম ফ্যান বন্ধ, তার মানে কারেন্ট নেই। এবার বুঝলাম এত গরম লাগার কারণ। কিন্তু কারেন্ট তো যাওয়ার কথা না। বাড়িতে বাবা সোলার বসিয়েছেন, তাই গ্রামের কোথাও 24 ঘন্টা বিদ্যুৎ না থাকলেও জমিদার বাড়িতে সর্বক্ষণ বিদ্যুৎ থাকবে। কোথাও লাইনে গড়বড় হয়েছে মনে হয়। উঠে গেলাম বিছানা থেকে। গোসল সেরে চুল মুছতে মুছতে উঠানে দাঁড়ালাম। কাছেই চাচি মোড়াতে বসে চাল ঝাড়ছেন। ঝাড়ছেন নাকি আমার দিকে নজর রাখছেন বুঝলাম না। আজ বেশ বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। সকালের রোদ বেশ কড়া হয়ে উঠেছে। আমি চুল মুছতে মুছতে মোড়া টেনে মেহেদি গাছটার নিচে বসলাম। ইতোমধ্যে 2-3 ভ্যান গাড়ি এসে হাজির। ভ্যান গাড়িতে সব প্যান্ডেলের কাপড়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। এগুলো আমার বিয়ের জন্যই আনা হয়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে আমার মেহেদি রাত। বাবা বাড়িতে নেই, তিনি কোথায় সালিসে গেছেন। তাই তৈয়ব চাচু বেরিয়ে আসলেন। আমি উঠে গেলাম ওখান থেকে। রান্নাঘরে নাস্তা বানিয়ে আম্মা আমাকে ডাকছেন নাস্তা খাওয়ার জন্য। রান্নাঘরটা বেশ বড়। একপাশে দুমুখো মাটির চুলো, পাশে ভাতের আলমারি, সাথে র‍্যাক। ওখানে থরে থরে সাজানো মশলার কোটা। তার পাশে উঁচু একটা চিকন টেবিলে গ্যাসের চুলা রাখা। গ্রামে গ্যাস আসেনি, তবে বাবা মাকে গ্যাসের চুলা, সে সাথে সিলিন্ডার এনে দিয়েছেন। এজন্য রান্নায় ও বেশ সুবিধা। আমি মোড়ায় বসে পিঠা খেতে লাগলাম। আম্মা চিতই পিঠা বানিয়েছে। পাশে শরীফা খালা বেশ ব্যস্ত। কি কি করছেন বোঝাই যাচ্ছে না। একটু বেলা বাড়তেই চারদিকে প্যান্ডেল টাঙানো হয়ে গেল। আমি জানালায় দাঁড়িয়ে দেখতে লাগলাম। অনাড়ম্বরভাবে অনুষ্ঠান হবে, তাই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছাড়া আর কেউ নেই। শরীফা খালা আর মেজ মামি একসাথে বসে মেহেদি পাতা আর কাঁচা হলুদ বাটছেন। ভোলা নতুন সাদা পাঞ্জাবি পরে টি করে ঘুরছে আর কাজের লোকদের উপর খবরদারি করছে। উসমান চাচা একটু খানি মেহেদি দাড়িতে লাগানোর আশায় শরীফা খালার আশেপাশে ঘুরছেন। কিন্তু শরীফা খালা ধমকে উঠছেন উসমান চাচাকে। ধমকে উসমান চাচা একদম হতাশ না হয়ে নতুন উদ্যমে খালার মন জয়ের চেষ্টা করছেন। বিরাট বিরাট কালো ডেক আনা হয়েছে, সেগুলোতে রান্নার তোড়জোড় চলছে। আব্বা এখনো আসেনি। বড় মামা কাল রাতেই নিজের বাড়িতে গিয়েছিলেন, এখনো ফিরে আসেনি। এসব দেখে নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিভাবে যেন একটা অশ্রুর ফোঁটা গাল গড়িয়ে পড়তে লাগল। বাদরি, মামা। তাড়াতাড়ি চোখ মুছে মামার দিকে ফিরলাম। তিনি হন্তদন্ত হয়ে কোত্থেকে আসছেন। হাতে এক ঝাঁক ব্যাগ। ঘেমে পাঞ্জাবি বুকে পেটে লেগে গিয়েছে। রোদে পুড়ে চেহারাটা কালচে হয়ে উঠেছে। তিনি আমার দিকে খেয়াল করলেন না। ব্যাগগুলো বিছানায় রেখে সেগুলো খুলতে খুলতে দ্রুত গলায় বলতে লাগলেন, মেহেদির তত্ত্ব চলে এসেছে। এখানে তোর গায়ে হলুদের শাড়ি আর গহনা আছে। সব ঠিক আছে কিনা দেখ, তোর পছন্দ হয়েছে কিনা বল।
আর কিছু লাগবে? তোর মামি কোথায়? একটানে কথা বলে আবার মামিকে ডাকতে লাগলেন। সায়রা, সায়রা। আমি দেখতে লাগলাম। 2-3টা শাড়ি, গহনা, বিভিন্ন কসমেটিক্স। কিন্তু আমার একদম ভালো লাগছে না, তাই স্পর্শ করলাম না। মামা মামিকে ডেকেই আবার বলতে লাগলেন, সব ঠিক আছে। সব ঠিক আছে। কি বলিস রে? তুই তো দেখলিই না। সব ঠিক আছে কিভাবে? ভালো করে দেখ। তুমি যখন এনেছো মামা, সব ঠিকই থাকবে। হয়তো আমার নির্লিপ্ততা গলা মামাকে স্পর্শ করল। তিনি এবার আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করে হলুদের শাড়িগুলোর দিকে তাকিয়ে রইলাম। মামা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে ডাকলেন, তাহমিনা। সিরিয়াস মুহূর্তে মামা কখনোই বাদরি ডাকেন না। তিনি হয়তো কিছু একটা বুঝতে পারছেন, তাই জবাব না পেয়ে জোর গলায় আবার ডাকলেন, তাহমিনা। হা। ছল ছল করা চোখে আমার দিকে তাকালাম। আমি যেন বলতে চাইছিলাম অনেক কিছুই, কিন্তু কিছুই যেন মুখ দিয়ে বেরুচ্ছে না। মামা আরেকটু কাছে এগিয়ে এসে বললেন, কি হয়েছে তোর? মামা। কি কিছু হয়নি। তাহলে মুখটা অমন কেন তোর? এত কালো করে রেখেছিস কেন? জোর করে একটু হেসে বললাম, তোমাদের ছেড়ে যেতে হবে, তাই একটু মন খারাপ। মিথ্যা কথা। তাহমিনা, কি হয়েছে আমাকে বল। না মামা, কি কিছুই হয়নি। তাহলে কাঁদছিস কেন? বলেছি তো, তোমাদের ছেড়ে যাব তাই। তাহমিনা। মামা তীক্ষ্ণ দৃষ্টিতে আমার চোখের দিকে তাকালেন, যেন চোখে তাকিয়েই মনের সব কথা পড়ে ফেলছেন। উনার তীক্ষ্ণ দৃষ্টির সামনে আমি দুর্বল হয়ে পড়লাম। উনি আরও কাছে এগিয়ে এসে আমাকে ধরলেন। আমার মনে হলো আমি এখনই কেঁদে দিব। মামা প্রায় ফিস ফিস করে বললেন, কিছু কি হয়েছে? হলে আমাকে বল। মামা। বল। আমি একটা ঢোক গিললাম। এক হাতে উনার পাঞ্জাবি শক্ত করে ধরলাম। আমি আবার ঢোক গিললাম। অনুভব করলাম শরীরটা মৃদু কাঁপছে। দুর্বল লাগছে ভীষণ। শক্তিগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে। মামা, আমি একটা ছেলেকে পছন্দ করি। শেষ লাইন একটানে বলেই মাথা নিচু করে ফেললাম। নজর মেলানোর সাহস হচ্ছে না। বলিস কি রে? মামা হতবাক হয়ে থমকে গেলেন। বেশ কয়েক সেকেন্ড চুপ থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, ছেলের নাম কি? কোথায় থাকে? মাথা না তুলে জবাব দিলাম, নাম লিও। কানাডা থাকে মামা। আমার ক্লাসমেট। বিদেশি? আগে বলিসনি কেন? এবার আমি মাথা তুললাম। পলক না ফেলে মামার দিকে তাকিয়ে বললাম, কিভাবে বলতাম মামা? আব্বা আমি আসছি পর্যন্ত আমার কথা শোনা দূরের কথা, আমার দিকে তাকাচ্ছেও না। আর বড় মামা আমার কথা বুঝবে বলে তোমার মনে হয়? আর মা তো আগের মতো শক্তও নেই। দেখনি, বাবার কথার উপর একটা কথাও তিনি বলেননি। মামা আস্তে করে বলল, আমাকেও বলতে পারতি। আমি ফিস ফিস শব্দে বললাম, মামা, ওরা আমাকে নজরবন্দি করে রেখেছে। ফোন, ভিসা, টাকা সব নিয়ে গেছে। ঘর থেকে বের হলেই পিছু পিছু একজন না একজন আছেই। আর তোমাকে তো সেদিনের বিয়ের কথার পর আর দেখলামই না। কি করে বলতাম মামা? সবাই যেভাবে আমার বিয়ের পিছে লেগেছে, সেটা দেখলেই আমার বুক ফেটে যাচ্ছে।
অন্তত একটা বার জিজ্ঞেস করতে পারত যে আমি বিয়েতে রাজি কিনা। কিন্তু না, আমার কথার কোনো গুরুত্বই নেই মামা। মিথ্যা কথা বলে আমাকে এনে ওরা বিয়ে পড়িয়ে দিচ্ছে। বিয়ে পড়িয়ে দেবে জানলে আমি ওখান থেকে আসতাম না। মামা বাকরুদ্ধ হয়ে গেলেন। আমি একটু নিঃশ্বাস নিয়ে ছলছল চোখে নিচের বাম হাতটা একটু উপরে তুলে লিওর দেয়া আংটিটা দেখিয়ে বলতে লাগলাম, মামা দেখো, লিও আমাকে এটা দিয়েছে। আমাদের এনগেজমেন্ট হয়েছে। মামা একদৃষ্টিতে তাকিয়ে রইলেন আংটির দিকে। আমি আর নিজেকে থামাতে পারলাম না। গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কণ্ঠ রোধ হয়ে আসতে লাগল। থেমে থেমে বললাম, আমি এখন কি করব মামা? সব তো শেষ হয়ে যাচ্ছে। মামা আমার মাথায় হাত দিলেন। তারপর ধীরে ধীরে বুলিয়ে বললেন, তুই কাঁদিস না, দেখি আমি কি করতে পারি। এ বলে মামা দ্রুত পায়ে বেরিয়ে গেল। আর পিছনে ফিরেও তাকালেন না। বিকেল বেলা আমাকে কাঁচা হলুদ সারা গায়ে মাখিয়ে 7 পুকুরের পানি দিয়ে গোসল করানো হলো। করানো শেষে কাপড় পাল্টানোর জন্য আমার রুমে নিয়ে আসা হলো। চাচি চুল মুছে দিচ্ছেন শুকানোর জন্য। মামি লাল পেরে সাদা শাড়িটা পরিয়ে দিচ্ছেন। পরিয়ে দিতে দিতে কাকে গালি দিচ্ছেন। যতটুক বুঝলাম ব্যাগে শাড়ির সাথে লাল ব্লাউজ পাঠানো হয়নি। তাই চাচির কাছ থেকে তার নতুন লাল ব্লাউজটা নিয়ে আসা হয়েছে। মা এসে কয়েকবার দেখে গেলেন। ফুপির মেয়েটা আর পাশের বাড়ির আরেকটা মেয়ে আমাদের বাগান গাঁদা ফুল পর্যাপ্ত পায়নি। তাই মা আরেক বাড়ি থেকে সাদা বেলি ফুল আনিয়েছে। বিছানার কোনায় বসে বসে দুজনে সুই দিয়ে মালা, বালা, কান ফুল এগুলো বানাচ্ছে। 2 বার গোসল করে আমার যাচ্ছে তাই অবস্থা। মনে হচ্ছে সর্দি ধরে যাবে। কারণ এত তাজা বেলি ফুলগুলো। পুরো ঘর নিশ্চয় মৌ মৌ করছে। অথচ আমি তেমন গন্ধ পাচ্ছি না সেগুলোর। বারবার নাক টানছি। চুল মুছে চাচি সেগুলো ফ্যানের বাতাসে এলিয়ে দিলেন দ্রুত শুকানোর জন্য। এরপর বড় মামির ডাকে বেরিয়ে গেলেন। মামির শাড়ি পরানো শেষ। তিনি আমার খোপার জন্য ক্লিপ খুঁজতে লাগলেন। ফুপির মেয়েটা চিকন তারের গোল চাকতি বানিয়ে এর মধ্যে বেলি ফুলগুলো গেঁথে আমার মাথায় বসিয়ে বারবার চেক করছে ফিট হচ্ছে কিনা। আমি বেশ বিরক্ত। বাইরে থেকে ভীষণ শোরগোলের আওয়াজ আসছে। মনে হয় কিছু নিয়ে ঝগড়া লেগেছে। সকাল থেকেই এই এক অবস্থা। ফুপির মেয়েটা আবার ফুলের তাজটা মাথায় বসালো। বসিয়ে বলল, বাহ, এবার বেশ ঠিকঠাক হয়েছে। আমি তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকালাম। বাইরে শোরগোল বেড়ে যাচ্ছে। সেদিকে আমার মন নেই। ফুলের তাজটা মাথা থেকে নিতে যাব এমন সময় একটা ডাক শুনলাম। আমার হৃৎপিণ্ডটা ধক করে উঠল। আবার শুনলাম। আর থাকলাম না। তাজ মাথায় দ্রুত পায়ে বিছানা থেকে নেমে গেলাম। পিছন থেকে মামি ডাকছেন। কিন্তু সেগুলো আমার কানে গেল না। শাড়িতে এতগুলো সেফটি পিন লাগানো হয়েছে যে ভালো করে দৌড়াতেও পারছি না। উপরন্তু আঁচলটাও চুলের কারণে ঠিক করা হয়নি। তাই আঁচল আর চুল দুজনে সমান তালে আমার আগে দৌড়াচ্ছে। ঘর থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছি মাত্র। কিন্তু এমনভাবে হাঁপাচ্ছি যেন কয়েক কিলোমিটার দৌড়িয়েছি। হাঁপাতে হাঁপাতে চুলগুলো সব মুখের উপর এসে বসেছে। কিন্তু সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই। চারদিকে ইতিউতি তাকিয়ে কিছু একটা খুঁজছি। উঠানে মানুষের আনাগোনা তেমন নেই। শুধু এক কোণে তেরপাল টাঙানো হয়েছে। তেরপালের নিচে রাতে অতিথিদের খাওয়ানোর জন্য ছোটখাট রান্নার আয়োজন চলছে।
সেটা তদারকি করছে তৈয়ব চাচু। যদিও বা তেমন জাঁকজমকভাবে করা হচ্ছে না, তথাপি দু একজন যারা আসবে তাদের জন্যই হালকাভাবে রান্নার আয়োজন চলছে। ছাদে অতিথিদের খাওয়ানো চলবে, তাই মামা আর ভোলা চেয়ারগুলো ছাদের উপরে নিয়ে যাচ্ছে। স্টেজও ছাদে হবে, সেখানে ফুল দিয়ে সাজানোর কাজ চলছে। কিন্তু কই, কিছু তো দেখছি না। তাহলে কি শুনেছিলাম? সব কি ভ্রম, নাকি আমি ভুল শুনেছিলাম? তাহমিনা, কি হয়েছে? এভাবে দৌড়ে চলে এসেছিস কেন? হা, আমাকে হুট করে দৌড়াতে দেখে পিছন পিছন মামি আর আমার ফুফাতো বোন দৌড়ে চলে এসেছে। আতঙ্কিত চেহারা বলে দিচ্ছে তারা কতটা ঘাবড়ে গিয়েছে। ফুপির মেয়েটা বলল, আপু কি হয়েছে? আমার মনটা খারাপ হয়ে গেল। বললাম, কিছু না, এমনি মনে হয়েছিল কে যেন ডেকেছে, তাই বেরিয়ে এলাম। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। মামি বলল, এজন্য দৌড়াতে হয়? আমরা কত ভয় পেয়েছি জানিস? আমি একটু করে হাসলাম, বললাম, চল, আর ভয় পেতে হবে না। পিছন ফিরে চলে যেতেই আমার আঁচলে হালকা করে টান পড়ল। আমি একটু পিছনে ফিরলাম দেখার জন্য। একটা খরগোশ আমার আঁচলকে কুটকুট করে কামড়ানোর চেষ্টা করছে। ভ্রু কুঁচকে ফেললাম। খরগোশ কোত্থেকে এলো? নিচু হয়ে খরগোশটাকে কোলে নিলাম। খরগোশটা পালানোর চেষ্টাও করল না, কিন্তু কোলে নিয়েই ভিরমি খেলাম। আশ্চর্য, এ তো কাজু। এখানে কিভাবে এলো? ওকে তো হোস্টেল থেকে আমি আনিনি। তাহলে ঝট করে সামনে তাকালাম। আমার হৃৎপিণ্ডটা আবার দ্বিগুণ জোরে শব্দ করা শুরু করেছে। আমার চঞ্চল চোখ আমার অনুমতি ছাড়াই চারদিকে তন্নতন্ন করে কিছু খুঁজে ফিরছে। তাহমিনা, চল। আমি মামির দিকে না তাকিয়ে বললাম, মামি তুমি যাও, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি আসছি মানে? কোথায় যাচ্ছিস? আর খরগোশ কোথায় পেলি? আমি এবার মামির দিকে তাকিয়ে একটু করে হেসে বললাম, মামি তুমি ভিতরে যাও, আমি এক্ষুনি আসছি। কিন্তু আসবো বলছি তো। আচ্ছা, তবে জলদি আসবি। তোর আব্বাকে আমি জবাব দিতে পারবো না কিন্তু। জবাব দিতে হবে না, আমি এখনই চলে আসব। তবুও মামি ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইলেন। আমি অধৈর্য গলায় বললাম, যাও না মামি। যাচ্ছি। আমার উপর সন্নিগ্ন দৃষ্টি নিক্ষেপ করে মামি ভিতরে চলে গেলেন আর আমি হাফ ছেড়ে বাঁচলাম। তারপর কাজুকে সাথে নিয়ে চারদিকে কিছু খুঁজতে লাগলাম। উঠানে হাতে গোনা কয়েকজন মানুষ ছিল। আমাকে এগুতে দেখে ছোট মামা ডাক দিলেন, কোথায় যাচ্ছিস? একটু হেসে বললাম, এই তো সামনে, এখনই চলে আসব। কাজের চিন্তায় মামা আর কিছু বললেন না। যতই উঠান পার হয়ে যাচ্ছি ততই সবকিছু কেমন যেন নীরব হয়ে আসছে। এতটাই নীরব মনে হচ্ছে যে আমার পায়ের নুপুরগুলোর হালকা ঝুনঝুন শব্দও শুনতে পাচ্ছি। উঠানের শেষ মাথায় বাবলা গাছটার নিচে দাঁড়ালাম। কিছুই দেখা যাচ্ছে না। সবকিছু শূন্য দেখেও আমার কায়া মন দুটোই ফিরে যেতে সায় দিচ্ছে না। উদ্দেশ্যহীনভাবে সামনে পা বাড়াতেই থপ থপ শব্দ শুনলাম, যেন কেউ থপ থপ করে কাদায় হাঁটছে। আমি চারদিকে তাকাতে লাগলাম। পাশে রাস্তার নিচেই সবুজ ঘাসের বিছানা, সাথে ছোট ছোট বুনো গাছের ঝোপ। তারপর কয়েক ফুট নিচেই একটা ছোট্ট ডোবা আছে। তাই একটু একটু করে আমি নিচে নামলাম। কিন্তু নামতে গিয়েই থমকে দাঁড়ালাম, কারণ কেউ একজন ওখানে দাঁড়িয়ে আছে। আমার চোখ সেটা বিশ্বাস করছে না।
চোখ দুটো কচলে আবার তাকালাম। লিও। আমি হৃৎপিণ্ড দ্রুত গতিতে তার কাজ শুরু করে দিল। আমি একটু একটু নামতে লাগলাম। মাথা ঝিম ঝিম করতে লাগল। এক দৃষ্টিতে শুধু ওকে দেখছি। পরনে কালো শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো, মাথায় কালো ক্যাপ, ব্লু ডেনিম জিন্সটা হাঁটু পর্যন্ত গোটানো, ব্ল্যাক সানগ্লাসটা ভাঁজ করে বুকের সাথে আটকে রাখা, আর হাঁটু পর্যন্ত তার ফর্সা পা কাদায় ডুবে আছে। কাঁধে বিশাল ব্যাগ, ব্যাগের সাথে একজোড়া কেটস অনবরত ঝুলছে। হাতে মিনারেল ওয়াটারের বোতল। ট্রলি ব্যাগটা ডাঙায় কাত হয়ে পড়ে আছে। আর লিও প্রাণপণ চেষ্টা করছে কাদা থেকে পা তোলার জন্য, কিন্তু পারছে না। কাজু আমার কোল থেকে ঝাঁপ দিয়ে নেমে গিয়ে ট্রলি ব্যাগটার উপর বসল। আমি বিস্মিত চোখে লিওকে দেখছিলাম। বিশ্বাস হচ্ছে না লিওকে সত্যি দেখছি। শরীরটা মৃদু কাঁপছে। সেই কাপা গলায় লিওকে ডাকলাম, লিলিও। আমার ডাক শুনে হুট লিও মুখ তুলে তাকাল। তাকাতেই সে দীর্ঘ একটা প্রশস্ত হাসি দিল। হাসির চোটে গালের দুদিকে আমার সুদীর্ঘ ময় ভালোবাসা দুটো ভেসে উঠল। আমি মিস করেছিলাম অনেকে ডিম্পল দুটোকে। উচ্ছ্বাসিত কণ্ঠে সে হাত উপরে তুলে আমাকে ডাকল, মিইরা, কেমন আছো? আমি তোমাকে খুঁজে বের করেছি। হুরারে। লিও দু হাত উপরে তুলে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করল। কিন্তু ওর ডাকটা শুনে আমার বুকের কোথাও ধক করে উঠল। মুচড়ে উঠল তার আশপাশ। চোখ দুটো বারবার ঝাপসা হওয়ার চেষ্টা করছে। লিওর চেহারাটা রোদে পুড়ে টকটকে লাল হয়ে আছে। শার্টে আর মুখে কাদা শুকিয়ে লেগে আছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে আর গলায়। আমি তাকে হাই বললাম না, কারণ তার অবস্থা দেখে। ভ্রু কুঁচকে বললাম, কি করছো তুমি ওখানে? লিও নার্ভাসভাবে একটু হাসল। তারপর আবারও পা তোলার জন্য টান দিল। শেষে তুলতে না পেরে হতাশ গলায় বলল, আই এম স্টাক মীরা, প্লিজ হেল্প মি। আমি তার পায়ের দিকে ভালো করে তাকালাম। ছোট খাট ডোবা। শীতকাল, তাই পানি শুকিয়ে গেছে, কিন্তু কাদা হয়ে আছে। কিভাবে লিও এখানে আটকে গেল সেটা বেশ চিন্তার বিষয়। মিইরা। হা। হেল্প মি। ওকে। একটু দাঁড়াও। আমি এদিকে ওদিকে তাকালাম। কাজু খোলা জায়গা পেয়ে শুধু এদিক ওদিক দৌড়াচ্ছে, যেন আমার সাথে খোঁজাখুঁজি করছে। আমি বেশ কিছু শুকনা ডাল পেলাম, কিন্তু সেগুলো শুকনো খটখটে। একটু মোচড় দিতেই ভেঙে গেল। না, এগুলো হবে না। তেমন কিছু না পেয়ে শেষে নিজের হাত বাড়িয়ে দিলাম। বললাম, কিছু পাচ্ছি না। আমার হাত ধরেই উঠে আসো। লিও সন্নিগ্ন গলায় বলল, আমাকে তুলতে পারবে তো? লিও। ওকে ওকে, উঠছি। লিও আমার হাত শক্ত করে ধরল। আমি বললাম, সাবধানে লিও, আমাকে টান দিও না, পড়ে যাব। লিও আমার হাত ধরে বলল, সত্যি? তাহলে টান দেই। কি বলো? দুজনে একসাথে কাদাতে গড়াগড়ি খাই। দারুণ হবে। হা হা হা। শাট আপ। সব সময় মাথায় খালি ফাজলামি ঘুরে, তাই না? প্লিজ মিইরা। ঠিক আছে, তুমি কাদায় গড়াগড়ি কর, আমি চললাম। এই বলে কাজুর দিকে তাকিয়ে বললাম, কাজু চল এখান থেকে। লিওর হাত ছেড়ে দিতে উদ্যত হলে লিও শক্ত করে হাত টেনে ধরল। তাড়াতাড়ি বলল, সরি মিইরা, এই তো উঠছি। আমি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ওকে টানতে লাগলাম। আশ্চর্য,
ওকে আমি টানছি ঠিক, কিন্তু ও নিজে থেকে একদম চেষ্টা করছে না। হাঁ করে তাকিয়ে ওকে ডাকলাম, লিও। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে খেলা করছে একরাশি চঞ্চলতা। আমি ডাকতেই তার চেহারাতে নিশ্চুপ দুষ্টু হাসি ভেসে উঠল। আরও জোরে আমার হাত চেপে ধরল। আমি প্রমাদ গুনলাম, কড়া চোখে লিওকে সাবধান করলাম। বললাম, যা ভাবছ মাথা থেকে তা ঝেড়ে ফেলো, ভালো হবে না কিন্তু। আমি তোমাকে। কথা শেষ হল না, তার আগে লিও হেঁচকা টান দিল। আমি ধপাস করে কাদায় পড়ে গেলাম। কাজু এদিক ওদিক লাফাতে লাগল, যেন আমি পড়ে যাওয়াতে সে বেশ খুশি হয়েছে। লিও পেট ধরে হো হো করে হাসতে লাগল। আমার লাল পাড়ের সাদা শাড়ি কাদায় লেপ্টে গেল। হাত দুটোতে চটচটা কাদা লেগে আছে। দেখে আমার মাথা গরম হয়ে গেল। মনে হচ্ছে এ কাদার ভিতর লিওর মুখটা চেপে ধরি। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। লিও তখনও পেট ধরে হেসে যাচ্ছে। লিওকে হাসতে দেখে আমার কান দিয়ে গরম ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। রাগে হাত কাঁপছে থর থর করে। চিৎকার করে বললাম, WHATISTHISLEO। লিও তখনও হেসে যাচ্ছে। আমার কথা যেন তার কানেই গেল না। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওর হাসতে থাকা চেহারা আমার কাছে অসহ্য লাগছে। তাই আমার কাদায় লেপ্টে থাকা হাতটা থপ করে ওর হাসি মাখা মুখে মেরে দিলাম। লিওর মুখের হাসি বন্ধ হয়ে গেল। পুরো ফর্সা মুখটাটা থোপথোপে কাদায় জোড়াজোড়ি করছে। এবার বেশ শান্তি লাগছে আমার। প্রচণ্ড সুখানুভূতি। ভীষণ মজা লাগছে লিওর কাদা মাখা থমথমে মুখ দেখে। জোর গলায় বললাম, ভালো লাগছে? হাসো না এবার। হাসি কোথায় গেল? বেশ চিন্তিতভাবে বিজ্ঞের মতো মাথা নাড়তে আবার বললাম, ওহ, এবার আর বুঝি হাসি আসে না? সব হাসি কাদায় মিলিয়ে গেল? শেষ লাইনটা চিবিয়ে বললাম। লিও এখনো থমথমে কাদা মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর ওর দিকে তাকালাম না। ডাঙায় উঠতে চেষ্টা করছিলাম, কিন্তু এরকম প্যাচ মার্কা শাড়ি পরে কাদা থেকে উঠা বেশ ঝামেলা। পা দুটোকে যেমনভাবে কাদা চেপে রেখেছে তেমনভাবে শাড়ি। উফফ, খুব বিরক্তিকর। মিইরা। লিও বেশ আদুরে গলায় আমাকে পিছন থেকে ডাকল। আমি তাকালাম, কিন্তু তাকাতেই থপ করে লিও আমার মুখে কাদা মেরে দিল। মেরে দিয়েই সে আবার হাসতে লাগল। অপ্রস্তুত থাকায় কিছুটা কাদা আমার নাকে মুখে ঢুকে গেল। আমি কাশতে শুরু করলাম, সামলাতে পারলাম না। ধপাস করে আবারও পড়ে গেলাম কাদায়। কাদায় পড়ে হাবুডুবু খাচ্ছি। আমার নিঃশ্বাস আটকে আছে। কষ্ট হচ্ছে ভীষণ। লিও হাসির চোটে এসব খেয়ালই করল না। কিছুটা কাদা মনে হয়ে পেটেও চলে গেল। দম বন্ধ হয়ে আসছে আমার। চিৎকার করে লিওকে ডাকতেও পারছি না। প্রাণ যায় যায় অবস্থা। অবশেষে কর্তার দয়া হল। সে আমাকে টেনে তুলল। আমি তখন খাচ্ছিলাম। দেখে সে তাড়াতাড়ি হাতের পানির বোতলটা আমার মুখের উপর ঢেলে দিল। আমি কাশতে লাগলাম। পানির বোতলটা কেড়ে নিয়ে ভালো করে কুলি করলাম। তারপর ধীরে ধীরে ঠিক হলাম। ঘুষ করে মুখ থেকে পানি ফেলে উঠতে চেষ্টা করলাম। লিও মাথা চুলকাতে চুলকাতে বলল, সরি মিইরা। আমি জবাব দিলাম না, শুধু কাদা থেকে উঠতে মনোযোগী হলাম। লিও আবারও বলল, আমি সরি বলছি তো, এই যে কান ধরছি। তারপরও তাকালাম না। হাতরে ডাঙার লম্বা লম্বা দুর্বা ঘাসগুলো টেনে অনেক কষ্টে উঠে এলাম।
পায়ের দিকে শাড়ি বেশ ওজন হয়ে আছে। সেটা নিয়ে হাঁটতে শুরু করলাম। লিও পিছন থেকে চিল্লিয়ে বলল, আমার জন্য দাঁড়াও মিহিরা। আমি দাঁড়ালাম না। লিও কিভাবে যেন উঠে গেল। উঠেই দৌড়ে এসে ঝপ করে আমার হাত ধরল। তারপরও আমি ওর দিকে তাকালাম না। লিও নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আমার দিকে তাকাও। আমি তাকালাম না। পাথুরে দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে রইলাম। লিও আবার ডাকল, মিহিরা। আমি তাকালাম না। লিও অধৈর্য গলায় বলল, ঠিক আছে। তাকাবে না এই তো? বেশ। একদম উচিত করেছি ফেলে দিয়ে। ভালো লেগেছে? শাস্তি হয়েছে? আমি কটমট করে লিওর দিকে তাকালাম। বললাম, হোয়াট ডু ইউ মিন? লিওর আরেকটু কাছে এসে ঘোলাটে চোখ দুটো আরো ঘোলাটে করে ফেলল। দাঁত চিবিয়ে বলল, আমি ছিলাম না তাই তোমার সাহস বুঝি বেশি বেড়ে গিয়েছিল? যা ইচ্ছা তাই করছিলে না? এখন বুঝো মজা। আর আসবে আমাকে ফেলে? হোয়াট? বলেছিলাম না কখনো পিছন থেকে গায়েব না হতে? ওয়াদা করেছিলে না আমাকে? বলো, কোথায় গেল সে ওয়াদা? আকাশে উড়ে গিয়েছে নাকি পাতালে লুকিয়েছে? আমি দমে গেলাম। লিও আবার বলল, এটা তারই শাস্তি। লিও আমার হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরল। আমি কিঞ্চিত ব্যথা পেলাম। কিন্তু লিও সেটা পরোয়া না করেই বলল, যদি আর কখনো আমার পিছন থেকে গায়েব হও তবে। আমি হাঁ করে বোকার মতো জিজ্ঞেস করে ফেললাম, তবে? তবে? তাহমিনা। কথা কেটে গেল ডাক শুনে। আমরা দুজনে চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম ছোট মামা। তাড়াতাড়ি লিওর কাছ থেকে আমার হাত ছাড়িয়ে নিলাম। ছোট মামা ধীর পায়ে এগিয়ে এলো। এ অবস্থায় আমাদের দুজনকে দেখে ছোট মামা ভীষণ ঘাবড়ে গেছেন। হাঁ করে একবার আমার দিকে একবার লিওর দিকে তাকাচ্ছেন। আমার কাদা মাখা পুরো শরীরে চোখ বুলিয়ে বিস্মিত কণ্ঠে বললেন, এ কি হাল করেছিস? কি হচ্ছে এসব? আমি নিজেই আবার নিজের দিকে তাকালাম। তারপর অসহায় দৃষ্টিতে মামার দিকে তাকালাম। লিও একেবারে আমাকে ভূত বানিয়ে ছেড়েছে। মামা তীক্ষ্ণ দৃষ্টিতে লিওকে পর্যবেক্ষণ করতে করতে বললেন, তাহমিনা। মামা ও কিছু বলার আগে হুট করে লিও মামাকে পায়ে ধরে সালাম করে ফেলল। মামা চমকে গেল। সালাম করে লিও হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। এক গাল হাসি নিয়ে বলল, হ্যালো, আমি উইলিয়াম এডওয়ার্ড। মামা ইতস্তত করে হাত বাড়িয়ে দিলেন। আর বারবার আমার দিকে তাকাতে লাগলেন। লিও হ্যান্ডশেক করে বলল, নাইস টু মিট ইউ। আমি নার্ভাসভাবে একটু হেসে মামাকে বললাম, মামামা এ। সন্নিগ্ন গলায় মামা বলল, লিও? হ্যাঁ। মামা চমকে উঠলেন। বললেন, সাংঘাতিক তাহমিনা। এ তো বাংলাদেশ চলে এসেছে। সহজে ছাড়বে বলে তো আমার মনে হচ্ছে না। এ কি জানে তোর বিয়ে হচ্ছে? না মামা। কি করবি এখন? কিছু ভেবেছিস? আমি মাথা নাড়লাম। কিছুই ভাবিনি। লিও আমাদের কথোপকথন এক বর্ণও বুঝতেছিল না। তাই অধৈর্য গলায় জিজ্ঞেস করে ফেলল, কিছু বলছিলেন? আমি হেসে বললাম, নাথিং লিও। ওকে। চিন্তিত চোখে আমি মামার দিকে তাকালাম। মামা বলল, উতলা হইস না। আমি দেখছি। আগে ঘরে চল। তারপর লিওর দিকে ফিরে বলল, কি নাম বললে তোমার?
এডওয়ার্ড তাই না? ইস, চল ভিতরে চল। আরে ব্যাগটা আমাকে দাও। ঘরে ঢুকতেই মামি একচোট লাগালেন আমার সাথে। কিন্তু লিও আসার উত্তেজনায় উনার কথার মাথা মুন্ডু কোনো কিছুই আমার কানে গেল না। সব মাথার উপর দিয়ে গেল। গোসল করে তাড়াহুড়ো করে আলমারি থেকে একটা সবুজ শাড়ি নিয়ে পরে নিলাম। চুলগুলোকে তোয়ালে দিয়ে পেঁচিয়ে খোপা করে নিলাম। পানি নেওয়া হয়নি ভালো করে, তাই টপ টপ করে তখন ও চুল থেকে পানি ঝরছিল। সেদিকে ভ্রুক্ষেপ না করে দৌড়ে মেহমান ঘরে চলে আসলাম। ইতোমধ্যে সবাই উকি ঝুঁকি মেরে লিওকে দেখছে। লিওকে দেখে তারা নিজেদের ফিস ফিস করছে। আমি জানি হয়তো তারা আমাকে নিয়েও কথা বলছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। টেবিলে হরেক রকমের নাস্তা দেয়া হয়েছে, পিঠা থেকে শুরু করে গরুর দুধের ছানা পর্যন্ত। মামা কোথায়? মামাকে দেখা যাচ্ছে না। আর লিও? সেই নাস্তার বহর দেখে সোফাতে বসে কুলকুল করে ঘামছে, অথচ সেও গোসল করে এসেছে। গায়ে ধূসর রঙের গেঞ্জি আর কালো 3/4 প্যান্ট পরিহিত, হাতে ব্ল্যাক রিস্ট ওয়াচ, কাঁধে তোয়ালেটা এখনো ঝুলছে। কিন্তু নাস্তা দেখে ওটা দিয়ে চুল মুছতে বেমালুম ভুলে গিয়েছে। আমি এসে দেখলাম সে ডালের তৈরি বড় বড় পাখন পিঠাগুলো হাতে নিয়ে দেখছে আর বড় বড় ঢোক গিলছে। অস্বস্তি ফুটে আছে চোখে মুখে। আমি ডাকলাম, লিও। আমার দিকে নজর পড়তেই লিওর চোখ মুখ নরম হয়ে এল, যেন বুকে আটকে থাকা একটা নিঃশ্বাস ঝুপ করে বেরিয়ে গেল। উঠে দাঁড়ালো ঝটপট, বলে উঠল, মিইরা এখানে। কিছু একটা বলতে চেয়ে লিও হুট করে থেমে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আমার দিকে। আমি ভয় পেয়ে গেলাম। লিও কি কিছু আঁচ করতে পেরেছে? এখানে কি হয়েছে লিও? কথা বল। লিও। হালকা ধাক্কা দিলাম, যেন হুঁশ ফিরল ধাক্কায়। কি হয়েছে? চুপ হয়ে আছে কেন? লিওর পিট পিট করে কয়েকবার তাকালো, তারপর হতাশার ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে বলল, বাংলাদেশ এত সুন্দর কেন? আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। হেসে দিলাম। ভেবেছিলাম সিরিয়াস কিছু হবে। বড় মামি আর আম্মা প্রবেশ করলেন হুড়মুড় করে। তারা খবর পেয়েই ছুটে এসেছেন। আম্মা উৎকণ্ঠিত কণ্ঠে ফিস ফিস করে জিজ্ঞেস করলেন, এ কে রে তাহমিনা? তোর মামা বলছে তুই নাকি রাস্তার পাশের ডোবাটা থেকে একে ধরে নিয়ে এসেছিস। নার্ভাসভাবে একটু হেসে বললাম, আম্মা ও আমার বন্ধু ডোবায় কিভাবে যেন পড়ে গিয়েছিল। বেচারা উঠতে পারছিল না, তাই ওখান থেকে তুলে এনেছি। আর ও কানাডা থেকে এসেছে, ডোবা থেকে না। বলিস কি রে? তোকে ছেলেদের থেকে দূরে থাকতে বলেছিলাম না? তোর আব্বা জানলে কি বলবে? মা। বড় মামি চোখ ছোট ছোট করে বললেন, এই ছেমরার কি কুরুজ ব্যারাম আছে? এত সাদা কেন? মামি ওরা এরকমই হয়। মামি গভীর মনোযোগে লিওকে দেখতে লাগল। হয়তো ভাবছিল আসলেই মানুষ এরকম ফর্সা হয় কিনা। আমি মাকে টেনে লিওর সামনে নিয়ে গেলাম। মামা এসে তার ব্যাগ গুছিয়ে রাখছিল। লিও। হুম। লিও তখনও পাখন পিঠার সাইজটা পরীক্ষণ করছিল। হয়তো ভাবছিল এত বড় সাইজের জিনিসটা কি হতে পারে। আমি ডাকতেই ফিরে তাকালো। এ আমার আম্মা আর এ আমার বড় মামি। লিও দুজনের দিকে এক মুহূর্তের জন্য তাকালো, তারপর উঠে এসে প্রথমে আম্মাকে পড়ে মামিকে সালাম করল। আম্মা হকচকিয়ে গেলেও মামি লিওর মাথায় হাত বুলিয়ে বলল, যুগ যুগ বেঁচে থাকো বাবা।
আমার মাথার চুলের সমান হায়াত পাও। আমি শিওর লিও কিছু বুঝেনি, কিন্তু মামিকে মাথায় হাত বুলিয়ে দিতে দেখে আম্মার দিকেও ফিরল, মাথায় হাত বুলিয়ে দেয়ার জন্য। মাথাটা একটু নিচু করল। খানিকটা ইতস্তত করে আম্মাও মাথায় হাত বুলিয়ে বলল, বেবেচে থাকো বাবা। লিও একটু করে হেসে দিল, বলল, থ্যাংক ইউ আমাম। লিও আটকে গেল। আমি ঠিক করে দিলাম, আম্মা। ইয়ে শামা। থ্যাংক ইউ আমা। আম্মা হা করে গেল। বড় মামি খুশিতে গদগদ করে বলে ফেললেন, আহা সোনার টুকরা ছেলে। মামি নিজেই লিওকে পাশে বসিয়ে খাওয়াতে লাগলেন। আর আম্মা দুশ্চিন্তায় পড়ে গেল এই ভেবে যে আব্বা আসলে কি হবে। সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমাকে সাজানোর জন্য সবাই জোর করে ধরে নিয়ে গেল। আমাকে সামনে থেকে টেনে নিয়ে যেতে দেখে লিও অসহায় দৃষ্টিতে তাকাচ্ছিল। হয়তো মুখে কিছু বলতে পারছিল না, হয়তো চাইছিল এই অস্বস্তিকর মুহূর্তে তাকে ছেড়ে যেন আমি না যাই। আমি স্পষ্ট দেখছিলাম মুখে বিড় বিড় করে সে আমাকে ডাকছিল। সেটা দেখে আমার কলিজাটা যেন তীক্ষ্ণ ছুরির আঘাতে ছিঁড়ে ফালা ফালা হয়ে যাচ্ছিল। কোনোভাবে লিওকে একা ফেলে যেতে ইচ্ছা করছিল না, তারপরও যেতে হচ্ছিল আমার বিয়ের সাজের জন্য। খুব কষ্ট হচ্ছিল। সাজানোর সময় পাথর হয়ে বসেছিলাম। মনে হচ্ছিল সব ছেড়ে ছুড়ে এখনই লিওর কাছে চলে যাই, আর বলে দিই এ বিয়ে আমার দ্বারা হবে না। তৈরি হয়ে ছাদে যাওয়ার সময় আমি মেহমান ঘরে উকি দিলাম। দেখলাম লিও ঘুমাচ্ছে। হয়তো বেশ ধকল পোহাতে হয়েছে এতটুক আসতে, তাই শরীর মানেনি, ঢলে পড়েছে ঘুমে। আমি কাঁথাটা গায়ের উপর টেনে দিলাম, তারপর মাথার উপর চুলগুলো ঠিক করে দিয়ে দ্রুত চলে আসলাম, পাছে কান্না চলে আসবে তাই। আর এখন কান্না শুরু হলে আমি নিজেকে থামাতে পারব না। সবকিছু অসম্ভব হয়ে যাবে আমার জন্য। বেশ কিছুক্ষণ পর আব্বা দপ্তর থেকে আসলেন, আর আমার ছটফটানি শুরু হয়ে গেল। না জানি লিওর কথা শুনে তিনি কি করবেন। উসখুস করছিলাম অনেক। আব্বা লিওর কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থাকলেন, কিন্তু বড় মামা অনেক চিল্লালেন। আমি ভয়ে মাথা নিচু করেছিলাম, হাতের মুঠোয় হাত চেপে ধরে আল্লাহকে ডাকছিলাম। বড় মামা আর আব্বার সামনে এতই ঘাবড়েছিলাম যে তাই বারবার ঢোক গিলছিলাম। অবশেষে আব্বা মুখ খুললেন। এত বছর বাইরে পড়াশোনা করে একজন স্বাবলম্বী হয়েও নিজের পিতার সামনে এতটুকুনি হয়ে গেলাম। হাজার বছরের জমে থাকা ভয় কাটাতে পারলাম না। শত চেষ্টায় সাহস সঞ্চয় করি, কিন্তু আব্বার সামনে গেলেই সব সাহস উবে গিয়ে চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে যাই। আব্বা বললেন এ মুহূর্তে তিনি কোনো ধরনের ঝামেলা চান না, তাই আমার ছেলে বন্ধুকে যেন বিয়েতে দেখা না যায়, কারণ ছেলে পক্ষ দেখলে কথা তুলতে পারে, আর সে এখানে থাকতে পারবে না। তাকে কামলা ঘরে থাকতে হবে। কোনো অজানা অচেনা ছেলেকে তিনি ঘরে ঠাঁই দিতে পারবেন না, হোক না কোনো বন্ধু। আমি হতাশ হয়ে গেলাম। লিও কামলা ঘরে থাকতে পারবে তো? এখন রাত, কাঁঠাল চাপার গন্ধ বাতাসের সাথে চারদিকে ভেসে বেড়াচ্ছে। বিয়ের গান চলছে বেশ জোরে সোরে, তার চেয়েও বেশি শোরগোল বাচ্চাদের। সবাই খেয়ে দিয়ে উপরে উঠে এসে গেছে। ছাদের উপর ছোট্ট করে হলুদ রাতের আয়োজন করা হয়েছে। গতবারের ন্যায় জাঁকজমক করা হয়নি। আব্বা, বড় মামা আর তৈয়ব চাচু বেশ খোশ গল্পে মেতেছেন। আম্মাকে ফুপি কোনো একটা বিষয়ে এক নাগারে উপদেশ দিয়ে যাচ্ছেন, আর আম্মা চুপচাপ শুনে যাচ্ছেন। কয়েকজন আত্মীয় স্বজনও রয়েছে। আমার ফুপাতো আর মামাতো বোনরা মিলে আমার হাতে মেহেদি দিচ্ছে।
আর আমি শুধু লিওর চিন্তা করছি। সে কি ঘুম থেকে উঠেছে? এখনো কি উপোস রয়েছে? খাবার কি তাকে দেওয়া হয়েছে? দিলে সে খেতে পেরেছে? ঝাল হয়নি তো বেশি? বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। কারণ এগুলো একটারও উত্তর আমার কাছে নেই। ধ্যান ভাঙল ফুপাতো বোনের কথায়। আপু, এখানে দুলাভাইয়ের নামের অক্ষর লিখে দিই? হা! আমি চমকে গেলাম। আমার ফুপাতো বোনটা আমার দিকে জবাবের আশায় তাকিয়ে আছে। আমি আমার হাতের দিকে তাকালাম। কি জবাব দেব তাকে? আপু, বলো না। কিছুই দিও না। কি বলো? দুলাভাইয়ের নামের অক্ষর দিব না? না। সে হয়তো কিছুটা মনক্ষুণ্ণ হল, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। উদাস নয়নে তারকাখচিত আকাশের দিকে তাকালাম। পেজা পেজা তুলো মেঘ উড়ে বেড়াচ্ছে। চাঁদকে আরো গভীর রাতে দেখা যাবে। বেশ কয়েক ঘন্টা পর সমস্ত আয়োজন শেষ হল। যে যার যার মতো নেমে গেল। কিন্তু আমি হাত ধুয়ে রুমে না ঢোকা পর্যন্ত ছাড়া পেলাম না। রুমে ঢুকতেই বাইরে থেকে দরজা আটকে দেয়া হল। আর আমি রুমের এদিক থেকে ওদিক পায়চারি করছিলাম। বেশ চিন্তা হচ্ছিল। একবার লিওর সাথে দেখা করা প্রয়োজন। সে কেমন আছে সেটা জানতে হবে। কিন্তু কিভাবে? রুম থেকে বের হওয়া প্রায় অসম্ভব। ভাবতে ভাবতে জানালার দিকে নজর গেল। বেশ বড় জানালা। সেটা দিয়ে উঠানের এক পাশ পুরো নজরে আসে। আমি যখন ভাবছিলাম কি করব ঠিক তখন ভোলার কণ্ঠ শুনতে পাই। ভোলা আজকে বিয়েতে বাজানো গানটা গাইতে গাইতে গোয়াল ঘর থেকে ফিরছে। হাতে টর্চ লাইট। দ্রুত জানালার পাশে এসে আমি ডাক দিলাম, ভোলা। ভোলা প্রথমে খেয়াল করল না। আমি আবার ডাকলাম, ভোলা। ভোলা গান থামিয়ে এদিক ওদিক তাকালো। তারপর টর্চটা আমার জানালা বরাবর পড়তেই আমি তাকে এদিকে আসতে ইশারা করলাম। ও এগিয়ে আসলো। বলল, কন আপা? কিছু লাগবো? ভোলা, আমার একটা উপকার করে দে না। কি করমু? ঘরে ঢুকে শুধু বাইরে থেকে দরজাটা খুলে দিবি। ভোলাকে দ্বিধাগ্রস্ত দেখা গেল। সে ইতস্তত করে বলতে লাগল, আপা, আমি কেমনে? ভোলা, আমি কোথাও যাব না। শুধু কামলা ঘরে আমার বন্ধুর সাথে দেখা করেই চলে আসব। প্লিজ ভোলা, দে না। ভোলা ক্ষীণ স্বরে বলল, ঠিক আছে, কিন্তু তুই টেনশন করিস না। ধরা পড়লে আমি তোর কথা কাউকে কিছু বলবো না। ভোলা মাথা নেড়ে চলে গেল। তার কয়েক মিনিট পর দরজায় খুট করে শব্দ হল। আমি লাফিয়ে উঠলাম। তার মানে ভোলা দরজা খুলে দিয়েছে। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। কিন্তু ভোলাকে দেখলাম না। সে দরজা খুলে দিয়েই ভেগেছে। আমি আস্তে করে বাইরে থেকে দরজার হুকটা লাগিয়ে দিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলাম। এখন বেশ গভীর রাত হলেও চাঁদনির আলোতে সবকিছু ফকফকা হয়ে আছে। তাই পথ চিনতে কষ্ট হল না। কামলা ঘরটা এখান থেকে দূরে। ঘরের পিছন দিয়ে ঘুরে গোয়াল ঘর ফেলে সামনে এগিয়ে গেলাম। পাশে খড়ের গাদা। তার পাশেই কামলা ঘর। আমি আস্তে করে দরজায় টোকা দিলাম। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আমি আবার টোকা দিলাম। এবারও কোনো শব্দ নেই। তাই আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকলাম। লিও। ভিতরটা খালি। কেউ নেই সেখানে। শুধু ছোট একটা এলইডি বাল্ব একলা আলো ছড়াচ্ছে। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। লিও কোথায় গেল? লিও। আমি হালকা স্বরে আশপাশে ডাকতে লাগলাম। বেশি জোরে ও ডাকতে পারছি না, পাছে কেউ শুনে ফেলে।
কিন্তু সাড়া পাচ্ছি না। তাকে খুঁজতে বেশ অনেকখানি চলে আসলাম। পাশেই উঁচু খড়ের গাদা। ওখানেও দেখে চলে আসার সময় খড়ের খচমচ শব্দ শুনলাম। লিও। আমি আশেপাশে তাকালাম। আবারও শব্দ হচ্ছে। লিও, তুমি কি এখানে আছো? মেয়েরা, আমি এখানে। আওয়াজ শুনে ভরকে গেলাম। এদিকে ওদিকে তাকাতে লাগলাম। বললাম, এখানে কোথায়? উপরে। উপরে? উপরে তাকাতেই একটা বড় সর ঝটকা লাগল। দেখলাম লিও খড়ের গাদাটার উপর বাঁশ ধরে কোনো রকম দাঁড়িয়ে। তাড়াতাড়ি বলে উঠলাম, তুমি ওখানে কি করছো? তাড়াতাড়ি নেমে আসো। আমি এখানে। কথা শেষ হলো না, তার আগে লিওর হাত ছুটে গেল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আর সাথে সাথে ধূপ করে নিচে একটা শব্দ হলো। শিউরে উঠলাম। দোয়া করছিলাম লিও যেন ঠিক থাকে। মীরা। ভয় ভয় চোখ খুললাম। দেখলাম লিও আমার সামনে দাঁড়িয়ে। বড় বড় নিঃশ্বাস ফেলে এমনভাবে হাসছে যেন ওখান থেকে পড়ে তার কিছুই হয়নি। এসব খুব সাধারণ ব্যাপার। তবে ওকে ঠিক দেখে আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। বুক থেকে একটা সূক্ষ্ম নিঃশ্বাস বেরিয়ে গেল। লিওর কাছে আরেকটু এগিয়ে বললাম, তুমি ঠিক আছো? লিও মুখের হাসিটা আরেকটু চওড়া করে বলল, একদম। ডিম্পল দুটো গালে ভেসে উঠেছে। পুরো শরীরে খড়ের টুকরো জড়িয়ে আছে। কিছুটা চুলে, কিছুটা কাঁধে, কিছুটা গায়ে। আমার খানিকটা রাগ হল। কি দরকার ছিল এত রাতে বাদর হয়ে ওখানে ঝোলার? খড়ের টুকরোগুলো সাফ করতে করতে ওকে বকতে লাগলাম, পাগল হয়েছ? ওখানে কেন উঠেছ? যদি নিচে এই আটিগুলো না থাকত তখন কি হতো? তোমার হাড়গোড় সব টুকরো টুকরো হয়ে যেত। আর তোমার মা বাবা আমার কথা কেটে গেল। লিও ঠোঁটের ওপর এক আঙ্গুল চেপে ধরে বলল, সসস সহ। তারপর আঙ্গুল সরিয়ে মৃদু একটা মিষ্টি হাসিতে বলল, আই এম ফাইন মীরা সি। লিও হাত দুটো দুপাশে ছড়িয়ে আমাকে দেখাতে লাগল। আমি ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লাম। বললাম, কি করছিলে ওখানে? লিও হাতের মোবাইলটা দেখিয়ে বলল, নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই দেখছিলাম কোথায় নেটওয়ার্ক পাওয়া যায়। তাই বলি ওখানে। হুম। নেটওয়ার্ক পেয়েছ? লিও মাথা নেড়ে বলল, পাইনি। পাবেও না। আচ্ছা বল, কিছু খেয়েছ? না, সব ঝাল। খেতে পারি না। সরল স্বগোক্তি। মুখে ভ্যাবলার মতো হাসি। ঘোলাটে চঞ্চল চোখ। আর বুকের মধ্যে জমানো একরাশ ভালোবাসা। আমাকে মুহূর্তে বোমা মেরে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার মাথার চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। ওগুলো আঙ্গুল দিয়ে আছড়িয়ে দিতে লাগলাম। বললাম, ক্ষুধা লেগেছে? হুম। লিও ফোনের নেটওয়ার্ক চেক করতে করতে মাথা নাড়ল। তার ক্ষুধা লেগেছে। আমি একটু করে হাসলাম। বললাম, একটু করে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে। রান্নাঘরে হরেক রকমের খাবার ছিল, কিন্তু লিওর উপযোগী কিছুই ছিল না। অনেক খোঁজাখুঁজির পর কিছু রুটি পেলাম, যেগুলো বড় মামা রাতে খাওয়ার জন্য বানানো হয়েছিল। ডায়াবেটিসের কারণে তিনি একবেলা রুটি খেয়ে থাকেন। সেই সাথে কিছু আলুর সবজি। রুটি আর সবজি নেওয়ার সময় হটপটে রাখা পাটিসাপটা পিঠা নজরে এলো। কয়েকটা পাটিসাপটা পিঠা সহ নিয়ে আসলাম কামলা ঘরে। লিও তখনও ফোন এদিক ওদিক ঘুরছে। আমি বললাম, লিও, এখানে নেট পাবে না, বাদ দাও। আর চলে আসো খেতে।
শুনে সে বাধ্য ছেলের মতো চলে আসলো। ছোট্ট বিছানা, তার উপর পার্টি বিছানো, পাটির উপর ফুলের পাতলা কম্বল। মশা বেশ জোরে সরে তাদের রক্ত খাওয়া প্রতিযোগিতা চালাচ্ছে। মশার কামড়ে অতিষ্ঠ হলেও সে কিছু বলল না, চুপচাপ খেতে লাগল। আমি কয়েল এনে ধরিয়ে দিলাম। তারপর ওর খাওয়া দেখতে দেখতে জিজ্ঞেস করলাম, নিউ ইয়র্ক থেকে কবে এসেছ? খেতে খেতে লিও জবাব দিল, যেদিন চলে গিয়েছিলে সেদিন রাতে। তুমি তো বাংলাদেশ চিনতে না, তাহলে আমার ঠিকানা কিভাবে বের করলে? গুগল ম্যাপ করেছে, আমি শুধু ঠিকানা দিয়েছি, ব্যাস। লিও আমার দিকে তাকালো। তার খাওয়া শেষ, পানি পান করেই শেষ ঢেকুরটুকু তুলল। হাত মুছতে মুছতে জবাব দিল, তুমি কি মঙ্গল গ্রহের বাসিন্দা, যে তোমাকে খুঁজতে আমার এত কষ্ট লাগবে? তবুও মিহিরা একটু কষ্ট হয়েছে বইকি। এয়ারপোর্ট থেকে নেমে আমি হাঁ করে তাকিয়েছিলাম কোনো দিকে যাব। উপরন্তু বাংলা ভাষা আমি এখনো রপ্ত করতে পারিনি। তাহলে কিভাবে এলে? গাইড নিতে হয়েছে। ওহ। হাত মুছেই লিও হুট করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি একটু চমকে উঠলাম। লিও, আমার ঘুম আসছে মিহিরা, একটু করে মাথায় হাতটা রাখো। এই বলে আমার হাত ধরে তার মাথায় রাখল। আমি ধীরে ধীরে হাত বুলাতে লাগলাম। বেশ কিছুক্ষণ চুপ থেকে লিও ঘুম জড়ানো কণ্ঠে আমাকে ডাকল, মিহিরা, বলো, তোমাদের এখানে কি কোনো ফাংশন চলছে? আমি চুপ হয়ে গেলাম। এই ভয়টা আমাকে বহুক্ষণ ধরে তাড়া করছিল। তাই ঢোক গিলে বললাম, হ্যাঁ। কিসের ফাংশন? আমি চুপ হয়ে গেলাম। কণ্ঠ রোধ হয়ে আসতে লাগল। বেশ ঝাঝালো মনে হচ্ছে নাকটাকে। লিওকে কি বলা উচিত হবে? বহু কষ্টে আমি শক্তি অর্জন করলাম। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমার বিবিএর চলবে।